তো মাইকেল ডামেট একজন বিখ্যাত দার্শনিক, তিনি বলেছিলেন যে কোনো বইয়ের ভূমিকা না লিখলেও চলে, কিন্তু ব্যাপারটা এরকম হয়ে যায় যে নেমন্তন্ন খেতে গিয়ে ড্রয়িং রুম থেকে সরাসরি ডাইনিং রুমে ঢুকে পড়ার মতো একটা মানে অসৌজন্যমূলক একটা ব্যাপার। তা আমি সেটা না করে বরং আমি একটু বসি ড্রয়িং রুমে, আপনাদের সাথে আগে পরিচিত হই, কথাবার্তা বলাটাই মনে হয় শ্রেয় হবে। যেটা আসলে কবিতা সম্পর্কে আমি ইন্ডিভিজুয়াল বা যারা পড়েছেন আলাদা করে আমি আর বলছি না, আমি বলার চেষ্টা করেছি যে এই আমাদের শেষ বক্তা যেটা বলেছেন যে রাজনীতির ভাষা কবিতার ভাষা, আমাদের যে রাজনৈতিক পরিবর্তন বা সামাজিক পরিবর্তন হয়ে গেছে সেটা রাজনীতিতে ব্যবহার খুব সঙ্গত কারণেই একদম সাথে সাথে ঘটে যায়, কিন্তু এইটাকে যখন আপনি কবিতায় ধারণ করবেন অথবা আপনার শিল্পের অন্য কোনো মাধ্যমে আপনি যাবেন, তখন একটি বয়সীকরণের ব্যাপার এসে যায়। তাৎক্ষণিকভাবে কবিতা বা দর্শন অথবা আমরা শিল্পকলার অন্য জায়গাগুলোতে এগুলোকে অ্যাসিমিলেট বা সাঙ্গীকরণ করতে পারি না। নিশ্চয়ই রাজনীতির যে ফলাফল সেটা বা পরিবর্তনের যে ফলাফল সেটা ভাষার উপরে, বোধের উপরে, সেটার জন্য একটি আমার মনে হয় নিরাপদ সীমা বা নিরাপদ কাল আমাদের অপেক্ষা করতে হবে, এবং কবিরা সেগুলোকে ঠিক যদি তাৎক্ষণিকভাবে যদি রাজনীতির ভাষায় প্রকাশ করতেন তাহলে শিল্পকলার সেই যে আদিম উৎসার বা আদিম আপনার বৈশিষ্ট্য বা চাহিদা সেই জায়গাটা হয়তো ধরা দিত না। তো এখানে যারা কবিতা পড়েছেন তারা তো খুব, আমি বলবো যে দীর্ঘদিনের কবি এবং প্রকৃত অর্থেই কবি, সুতরাং সেটা নানাভাবে তাদের লেখায় ভবিষ্যতে আসবে। হ্যাঁ, আমি বলছি না যে একেবারেই আসবে, আসবে নিশ্চয়ই। আসলে আমরা বুঝতে পারবো যে এই পরিবর্তনের পরিভাষা কবিতার ভিতরে তার কাব্যিক ব্যঞ্জনা নিয়ে কিভাবে আসে, সেটা জন্য একটু আমাদের অপেক্ষা করতে হবে। আর সকল শিল্পকলার মতোই আসলে আমি যেটা বলি যে আপনার স্বকীয়তা, যেটা আমি আগেও বলেছি, স্বকীয়তা হচ্ছে এমন জিনিস যেটা আপনাকে চিনিয়ে দেবে, প্রথমেই চিনিয়ে দেবে। কবি কতটুকু কবিতা স্বকীয় সেটা কবিতা পড়লেই কিন্তু আপনি বুঝতে পারবেন, আপনার সেই স্বকীয়তা ধরা দেবে। কিন্তু এটা হচ্ছে প্রাথমিক সত্য। একটি স্বকীয়তা তখনই আপনার এইটা চূড়ান্ত বা স্থায়ী সত্ত্বে যাবে যখন এই কবিতাটা বা এই শিল্পটা আপনার পাঠক বা দর্শক বা শ্রোতা যাই বলি কেন তাদের যৌথ মনস্তত্ত্বের ভেতর জায়গা করে নেয়। না করলে সেটা স্বকীয়তা দ্বিতীয় সত্যকে পূরণ করে না। অর্থাৎ আমি বলছি যে আমার কবিতা বা যারা কবিতা পড়ছেন তাদের কবিতাটা স্বকীয় বা কবি স্বকীয় তখনই হবেন পাঠকের মনস্তত্ত্বের ভেতরে এটা শুধু জায়গায় করবেন না, নাড়াচাড়া শুরু করবেন, এবং এটা ক্যারিয়নের মতো ঘণ্টাধ্বনি দিতে থাকবেন, বাঁচতে থাকবে। এবং এইটা হচ্ছে দ্বিতীয় সত্য যেটা শিল্পকলার ক্ষেত্রে আমার মনে হয় একটি চূড়ান্ত রূপ ধারণ করে। তা আজকে এই কবিতা আমরা যারা পড়েছি সেখানে যারা পড়েছেন তাদের সব কবিতাই যে তাদের শ্রেষ্ঠ কবিতাগুলো আজকে পড়েছেন তা নয়, কিন্তু কারো কারো কণ্ঠে আমি আমার পুরনো কবিতা শুনেছি, কারো কারো কণ্ঠে নতুন কবিতা শুনেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একত্র হয়েছি, কিন্তু এইটা একটি দুর্বল কারণ যে অনেকে বলে থাকেন যে কবিতা পড়ার জন্য আসেনি, এসছি দেখা টাকা হবে বলে। তাহলে তো অন্যদের কবিতার অনুষ্ঠানেও তাদের আসার কথা বা আমাদের যাওয়ার কথা, আমরা সাধারণত যাই না, এবং দেখা গেছে যে তারা নিজের কবিতাটি পড়ে কিন্তু চলে গেছেন এখান থেকে, এবং শেষ সেশন পর্যন্ত কবিতা থাকলে কিন্তু তারা বসে থাকতেন। সুতরাং আমরা আসলে আমাদের কবিতাটি বোধহয় পড়তে আসি, এটা হয়তো আমাদের একটি বড় ধরনের খামতিও বলা যাবে। সুতরাং এই জাতীয় আমার মনে হয় বাহানা দেখানোর কোনো মানে হয় না, এখানে যারা আছেন তারা নিশ্চয়ই সেটা বুঝেন। তা আমি এটা হাস্যকর বটে যে এই পর্যায়ে আমাদের মতো লেখালেখি যে করে যারা একটা পর্যায়ে এসেছি তারা এই জাতীয় একটি, এটাকে ইংরেজিতে লেম এক্সকিউজ বলে, এই জাতীয় দিয়ে চলে যাওয়া, তার মানেটা কি? আমরা কি অন্যের কবিতা শুনতে চাই না? এইটা কি ধরনের, মানে আমি এটা গভীরতর একটা সাইকোডাইনামিক্যাল একটা প্রবলেমই বলা যাবে, অন্তত মানুষের অহমের সাথে এটা সংশ্লিষ্টতা থাকতে পারে,
বড় ধরনের ব্যাখ্যার প্রয়োজন আছে, অথবা এটা ব্যাখ্যাতীত একটা জায়গাতে চলে যেতে পারে। তো আমি আজকে তারপরেও বলবো যে এই জাতীয় বাধা বিপত্তিকে আমরা কি বলে কথা বিবেচনা করেই আমরা মাঝে মাঝে এই অনুষ্ঠান করে আসছি। আজকে আমার মনে হয় এটা একটা নীরব অভিজ্ঞতা সম্পন্ন আয়োজন সংস্কৃতি বাংলার ক্ষেত্রে, কারণ এই আমাদের যে রাজনৈতিক, সামাজিক এবং আমি বলবো যে মনস্তাত্ত্বিক পরিবর্তনের সূচনা হয়েছে, তার পরবর্তী সময়ে এই জাতীয় আয়োজনের জন্য এটা আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে যারা করেছেন তাদের প্রতি, বা আমরা যারা করেছি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ পোষণ করছি। আমি একটি গল্প বলে আপনার আজকের আয়োজন শেষ করব, কারণ খুব ভারী ভারী কথাবার্তা শুনে আমাদের সবারই ক্লান্তি লাগে। সেটা হচ্ছে যে হ্যাগেলিয়ান জোকস বলতে একটি কথা আছে, জিজেকের বইতে এটা বলা আছে। তো সেখানে ট্রেনে করে একজন ইহুদি, আপনারা অনেকে হয়তো গল্পটা জানেন, একজন ইহুদি আর একজন পোল একটি ট্রেনে করে যাচ্ছেন মুখোমুখি বসে। তো পোল মানে পোল্যান্ডের নাগরিক ইহুদিকে দেখে কটমট করছে, কারণ সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ইহুদিদের প্রতি তাদের একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল দীর্ঘদিন আগ থেকে। তো পোল খিটমিট করে একবার বলেই বসলো যে আচ্ছা আপনি বলেন তো আপনারা কি করে এত টাকা পয়সাগুলো হাতিয়ে নেন সবার কাছ থেকে। তখন ইহুদি বললো যে হ্যাঁ এটা খুব সোজা, ঠিক আছে আপনি 5টি টাকা দেন, আমাকে 5টি মুদ্রা দেন, আমি আপনাকে বলছি। তো পোল তখন আগ্রহী হয়ে 5টি মুদ্রা দিল। তখন ইহুদি বলা শুরু করলো যে হ্যাঁ আপনি একটি মরা মাছ কিনবেন, কিনে এটাকে কাটবেন টুকরা টুকরা করে, তারপরে জারের ভেতরে এটা রেখে জারের মুখ বন্ধ করে একদিন পূর্ণিমা রাতে মাঝখানে রজনীতে আপনি সেটা এক কবরস্থানে নিয়ে যাবেন। তো বললো যে তাহলে হয়ে যাবে? না না আরও আছে। তো তখন পোল বলে যে তাহলে কী করতে হবে? বলে আমি বলছি তাহলে আরও 5টি টাকা আমাকে দেন, কারণ আমাকে তো আরও বলতে হবে, আরও শ্রম আছে। তখন উনি আরও 5টা দেখেন। তখন সেই ইহুদি আবার বলা শুরু করলো বিনিয়ে আরও 5 টাকা নিচ্ছে, আরও দিচ্ছে। এক পর্যায়ে পোল খুব মেজাজ খারাপ হয়ে গেল। আপনি কি বুঝতে পারছেন না যে আপনি আমার সমস্ত টাকা হাতিয়ে নিচ্ছেন? এটা কি আমি বুঝতে পারি না? আমি নিশ্চয়ই বুঝতে পারি। তাই তখনই ইহুদি বলছে যে জেন্টলম্যান, এইভাবেই কিন্তু আমরা সবার অন্যের পকেটের টাকাগুলো আমরা নিজের পকেটে নিয়ে যাই। তার মানে কথাটা হচ্ছে যে আমি এখানে ইহুদি বিদ্বেষ বা বলছি না, আমরা কবিরাও মনে হয় এরকমই একজন ইহুদি, যারা আসলে অপেক্ষায় রাখতে পছন্দ করি সবাইকে। কবিতায় বা শিল্পে সাধারণত শেষ কথা বলতে কিছু নেই, এটা এক জাতীয় অপেক্ষার সূচনা করে, যেটা কখনো সমাপ্তির দিকে যায় না। তা আজকে আপনাদের সান্নিধ্যের জন্য আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ প্রকাশ করছি। আজকে সভাপতিত্বের জন্য নিজেকেও খুব গৌরববোধ করছি, এবং ভেতর মনে হচ্ছে যে সভাপতিত্ব হওয়ার সময়টময় বোধহয় এসেও গেছে, পাই না চলেও যাচ্ছে। তো রাত্রি ভালো কাটুক, সবাই সুখে থাকবেন। যদিও সুখও আসলে একটা অধরা বিষয়। আমরা বলে থাকি যে ভারতীয় দর্শনে বলা হয়ে থাকে যে সুখও কিন্তু একটি দুঃখ, কারণ এই যে সুন্দর মুহূর্ত সুখ, আপনি এই মুহূর্তে ভাবছেন যে এটা তো চলে যাচ্ছে, সুতরাং এটাকে সংস্কার দুঃখ হিসেবে বুদ্ধ আখ্যায়িত করেছেন, যে এক নৈসর্গিক দুঃখ। তো আমরা সেই দুঃখকে নিয়েই যাই যেটা সুখের মতো, অথবা সেই সুখকে অনুভব করেই যাই যেটা দুঃখের মতো। আপনাদের সবার প্রতি আনন্দ এবং শুভেচ্ছা। অনেক ধন্যবাদ।